ক্লাস 11-এর বায়োলজি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভাইরাস এবং ভাইরয়েড পড়াচ্ছিলাম। দেখো বোর্ডে লেখা আছে ভাইরাস এবং ভাইরয়েড। ভাইরাসের অনেকগুলো অংশ আমি আলোচনা করেছিলাম, কোন কোন অংশগুলো তোমাদের পড়া উচিত ক্লাস 11-এ, এবং পরবর্তীকালে যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা থাকে উচ্চ মাধ্যমিকের উপর বেস করে, সেই অংশগুলো আমি গতদিন পড়িয়েছি। আজকে ভাইরাস এবং ভাইরয়েডের আর কি কি পড়তে হবে তোমাদের, সেই অংশগুলো নিয়ে আলোচনা করব। ভাইরাসের গুরুত্ব বা তাৎপর্য তোমাদের পড়তে হবে। ইম্পর্টেন্স অফ ভাইরাস, ভাইরাসের গুরুত্ব, অন্তত 3টে থেকে 5টা পয়েন্টস মাথায় রাখবে। ওষুধ শিল্পে ভাইরাস ব্যবহার করা হয়। ওষুধ শিল্পে, ইন মেডিসিন ইন্ডাস্ট্রি ভাইরাস ইউজ করা হয়। যেমন ভাইরাস থেকে বিভিন্ন রোগের ভ্যাকসিন তৈরি করা হয়, যেমন পোলিও ভ্যাকসিন, তারপরে পক্সের ভ্যাকসিন, হার্পিস রোগের ভ্যাকসিন, মাম্পস রোগের ভ্যাকসিন, জলতঙ্ক এবং হাম রোগের ভ্যাকসিন। তোমরা দেখবে বাজারে পোলিও ভ্যাকসিন পাওয়া যায়, শিশুদের পোলিও খাওয়ানো হয় 5 বছর বয়স পর্যন্ত, এটা পোলিও ভ্যাকসিন। ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন। আবার দেখবে MMR বলে একটা ভ্যাকসিন আছে, MMR, মাম্পস, মিজলস এবং রুবেলা। মাম্পস, মিজলস এবং রুবেলা, এরা কিন্তু মাম্পস একটা ভাইরাস ঘটিত রোগ। মাম্পস, মিজলস মানে হাম, একটা ভাইরাস ঘটিত রোগ। রুবেলা, এটাও একটা ভাইরাস ঘটিত রোগ। এছাড়াও দেখবে তোমরা নাম শুনেছ মানে পক্স ভ্যাকসিন, অর্থাৎ বসন্ত রোগের ভ্যাকসিন। বসন্ত ভ্যাকসিন এটাও কিন্তু এক সময় শিশুদের দেওয়া হয়। হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন, এই যে হেপাটাইটিস রোগের যে ভ্যাকসিন, এটাও কিন্তু ভাইরাস ঘটিত রোগের ক্ষেত্রে ইউজ করা হয়। এই ভাইরাসের ওষুধ শিল্পে কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে, এটা একটু মাথায় রাখবে। অভিব্যক্তিতে ভাইরাস মানে আমরা অভিব্যক্তিতে একটা জিনিস জানি যে পৃথিবীতে প্রাণের আবির্ভাব কিভাবে হয়েছিল, সেই বিষয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। এই মতবাদের মধ্যে অনেকগুলো প্রাচীন মতবাদ, এছাড়াও কিন্তু আধুনিক মতবাদ রয়েছে। প্রাচীন মতবাদের মধ্যে ভাইরাল থিওরি বলে একটা কথা হয়, ভাইরাল থিওরি। এই ভাইরাল থিওরিতে বলা হচ্ছে ভাইরাস থেকে নাকি পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানীরা এটাকে খণ্ডন করে দিয়েছেন। তারা বলছেন যে ভাইরাস হচ্ছে অকোষীয় এবং এদের মধ্যে কোনো বিপাক ক্রিয়া নেই। তাছাড়া এটা জীব এবং জ্বরের মধ্যবর্তী এক বিশেষ ধরনের বস্তুকণা। সুতরাং লিভিং কোষ না পেলে কিন্তু ভাইরাস তার রেপ্লিকেশন ঘটাতে পারে না। অন্তঃকোষীয় দশাতেই কিন্তু এদের মধ্যে আমরা কিছু কিছু সজীব লক্ষণ খুঁজে পাই। সুতরাং ভাইরাস থেকে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে, পরবর্তীকালে এটা খণ্ডন করে দেওয়া হয়েছে, অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কিন্তু আমরা বলতে পারি ভাইরাসের কিন্তু অভিব্যক্তিতে একটা বিশেষ ভূমিকা রয়েছে। অভিব্যক্তির রূপরেখা নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু ভাইরাসের কিছুটা ভূমিকা পাওয়া যায়। 4 নম্বর, কৃষি কাজে কিন্তু ভাইরাস ব্যবহার করা যেতে পারে। দেখো বায়োলজিক্যাল কন্ট্রোল বলে একটা কথা আছে, জৈবিক নিয়ন্ত্রণ। জীব দিয়ে জীবকে ধ্বংস করাকে বায়োলজিক্যাল কন্ট্রোল বলা হয়। আমি তার ছোট্ট সহজ উদাহরণ দিচ্ছি। তোমরা দেখবে যে আমরা দেখেছি যে বিশেষ করে ধান গাছের যে মাজরা পোকা, সেই মাজরা পোকাগুলো ধানের প্রচন্ড ক্ষতি করে।
কাণ্ডে ফুটো তৈরি করে কাণ্ডের মজ্জাংশগুলো খেয়ে ফেলে, ফলে ধানের ফলন বিঘ্নিত হয়, ধানের ফলন নষ্ট হয়ে যায়। এই মাজরা পোকাকে মারার জন্য চাষিরা কি করে, ওই জমিতে খুঁটো পুঁতে দিয়ে দড়ি টাঙিয়ে দেয় বা বাঁশ দিয়ে আড়াআড়ি ভাবে বাঁশ টাঙিয়ে দেয়, ওটাকে বাঁশের আড়া বলা হয়। অথবা গাছের ডাল পুঁতে দেওয়া হয় ধান ক্ষেতের মধ্যে মাঝে মাঝে জায়গাতে, সেখানে কিছু মানে বিশেষ করে পেঁচা এসে রাতে বসে, তারা কিন্তু ওই পতঙ্গগুলোকে খেয়ে ফেলে। এই যে জীব দিয়ে জীবকে মারাকে বলা হচ্ছে কিন্তু বায়োলজিক্যাল কন্ট্রোল। এই বায়োলজিক্যাল কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু ভাইরাসের বিশেষ ব্যবহার রয়েছে। যে সমস্ত কীট পতঙ্গগুলো ফসল নষ্ট করে, কিছু কিছু ভাইরাস ব্যবহার করে সেগুলোকে ধ্বংস করা যেতে পারে। এছাড়াও রোগ নিরাময় ভাইরাস, এই যে ব্যাকটেরিওফাজ ভাইরাস, দেখো এখানে একটা ছবি এঁকে রেখে দিয়েছি, ব্যাকটেরিওফাজ ভাইরাস। এই ব্যাকটেরিওফাজ ভাইরাসগুলো কিন্তু ক্ষতিকর কিছু কিছু ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এই বিশেষ করে রক্ত আমাশা সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়াটা রয়েছে, ব্যাসিলাস ডিসেন্ট্রি বলা হয়। কলেরা রোগের যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে, টাইফয়েড রোগের যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে, এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু কিছু কিছু ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মারা যেতে পারে। ভাইরাস, আমি এর আগের দিন বলেছি, যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাকে ব্যাকটেরিওফাজ বলে। এই ব্যাকটেরিওফাজ ভাইরাসের কিন্তু আমাদের রোগ প্রতিরোধে একটা বিশেষ ভূমিকা রয়ে গেছে। এরা তোমার বেশ কিছু রোগের ব্যাকটেরিয়াকে মারতে পারে, যেমন রক্তমশা, কলেরা, টাইফয়েড প্রভৃতি, রক্তমশা, কলেরা, টাইফয়েড প্রভৃতি ইত্যাদি। কলেরা, টাইফয়েড, যক্ষা, এই সমস্ত রোগের ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে। তা এগুলো একটু মাথায় রাখতে হবে রোগ সৃষ্টিতে ভাইরাসের, রোগ দমনে ভাইরাসের ভূমিকা। তাহলে এই যে ভাইরাসের গুরুত্ব বা তাৎপর্য তোমাদের সিলেবাসের মধ্যে পড়তে হবে। নেক্সট আমি চলে যাই যে এই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার পার্থক্য তোমাদের পড়তে হবে। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার পার্থক্য, এই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে এটা খুব সহজেই করা যেতে পারে যদি আমাদের ভাইরাসের বৈশিষ্ট্য জানা থাকে, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য জানা থাকে, তাহলে কিন্তু অতি সহজেই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার পার্থক্য তোমরা করতে পারো। যেমন হচ্ছে ভাইরাস আমরা জানি অকোষীয়, অর্থাৎ এদের মধ্যে কোনো কোষীয় সংগঠন থাকে না। ভাইরাসের দেহে, ব্যাকটেরিয়ার দেহে কোষীয় সংগঠন থাকবে, ভাইরাসে কোষীয় সংগঠন থাকবে না। বিপাক ক্রিয়া দিয়ে একটা পয়েন্টস মাথায় রাখতে পারো, ভাইরাস দেহে কোনো বিপাক ক্রিয়া দেখা যাবে না, ব্যাকটেরিয়ার দেহে বিপাক ক্রিয়া দেখা যাবে। আচ্ছা, তারপরে ডিএনএ, আরএনএ অর্থাৎ নিউক্লিয় বস্তু দিয়েও কিন্তু করা যেতে পারে যে ভাইরাসের মধ্যে আইদার নিউক্লিক অ্যাসিড হিসাবে ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, কিন্তু ব্যাকটেরিয়াতে ডিএনএ এবং আরএনএ উভয় নিউক্লিক অ্যাসিড থাকতে পারে। ভাইরাসে পলিস্যাকারাইড জাতীয় যৌগ নরমালি থাকে না, পলিস্যাকারাইড বা বহু শর্করা, কিন্তু ব্যাকটেরিয়াতে পলিস্যাকারাইড বা বহু শর্করা জাতীয় যৌগ কিন্তু থাকতে পারে। ভাইরাসের প্রকৃত অর্থে ঠিক জনন দেখা যায় না, অর্থাৎ অঙ্গজ, অযৌন, যৌন জনন যে তিনটে প্রধান ভাগ, সেই তিনটে দেখা যায় না। রেপ্লিকেশন পদ্ধতিতে কিন্তু ভাইরাস বংশ বিস্তার করে, অর্থাৎ প্রতিলিপি গঠনের মাধ্যমে, প্রতিলিপিকরণের মাধ্যমে এরা বংশ বিস্তার করে। ব্যাকটেরিয়া কিন্তু অঙ্গজ, অযৌন এবং যৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করতে পারে। এর আগে কিন্তু আমি পড়িয়েছিলাম যে ব্যাকটেরিয়াতে অঙ্গজ জনন দেখা যায় দ্বিবিভাজন পদ্ধতিতে নরমালি, অযৌন জনন দেখা যায় অন্তরেণু বা এন্ডোস্পোর উৎপাদনের মাধ্যমে, আবার যৌন জনন দেখা যায় সেটাও তিনটে পদ্ধতিতে আমি বলেছিলাম, কনজুগেশন বা সংশ্লেষ, ট্রান্সফরমেশন বা রূপান্তর ভবন, আর ট্রান্সডাকশন। ব্যাকটেরিয়াতে
এগুলো দেখা যায়। ভাইরাসে কিন্তু এই ধরনের কোনো জন্ম দেখা যায় না। আচ্ছা, ভাইরাস কেবলমাত্র সজীব পোষক কোষের মধ্যেই বংশ বিস্তার করতে পারে। ব্যাকটেরিয়া পোষক কোষের ভেতরে কিংবা পোষক কোষের বাইরে বংশ বিস্তার করতে পারে। এমন কিছু পার্থক্য আরো হবে। ভাইরাসগুলোকে কিন্তু শুধুমাত্র ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখতে পাওয়া যায়, আর ব্যাকটেরিয়াকে আমরা লাইট মাইক্রোস্কোপ বা আলোক অণুবীক্ষণ যন্ত্রতেও পরীক্ষা নিরীক্ষা করতে পারো। আমি নিজে যখন মানে কলেজ লাইফে পড়তাম, আমাদের ওই দই থেকে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া মানে গ্রাম স্টেনিং পদ্ধতিতে মানে পরীক্ষা নিরীক্ষা করে স্লাইড তৈরি করতে হয়েছিল, এবং আমরা ব্যাসিলাস ব্যাকটেরিয়া চোখে খুব ভালো মতো দেখেছি। ল্যাক্টোব্যাসিলাস গণভুক্ত ব্যাকটেরিয়া, দণ্ডাকার। তা এরকম কতগুলো পার্থক্য হয়ে থাকে। বিপাক ক্রিয়া দিয়ে একটা পয়েন্টস হতে পারে, ভাইরাসের বিপাক ক্রিয়া হবে না, ব্যাকটেরিয়াতে বিপাক ক্রিয়া হবে। এরকম অনেকগুলো পার্থক্য হয়ে থাকে। কেলাসিত হওয়া, ভাইরাসকে চিনি, লবণ, তুতে, কেলাস অণুর মতো কেলাসিত করা যায়, ব্যাকটেরিয়াকে কিন্তু কেলাসিত করা যায় না। এটাও একটু মাথায় রাখতে পারো। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার 3 to 5 পয়েন্টস, 3 to 5 পয়েন্টস, তিনটে পয়েন্টস থেকে 5টা পয়েন্টস মাথায় রাখবে। ভাইরাস এবং আদর্শ কোষযুক্ত জীবের পার্থক্য দেখো। ভাইরাস এবং আদর্শ কোষযুক্ত জীবের পার্থক্য যদি একটু তোমাদের মাথায় বুদ্ধি থাকে, তাহলে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার যা পার্থক্য, ভাইরাস এবং কোষযুক্ত জীবের পার্থক্য বা আদর্শ কোষযুক্ত জীবের পার্থক্য অনেকটা একই রকমের। সামান্য কিছু তফাৎ আছে, একটু বুদ্ধি খাটিয়ে লিখলেই হয়ে যাবে যে ভাইরাস আকর্ষীয়, আদর্শ কোষযুক্ত জীবের আকর্ষীয়। ভাইরাসের ক্ষেত্রে কোনো কোষীয় অঙ্গাণু থাকবে না, কোষপর্দ থাকবে না, কোষ প্রাচীর থাকবে না। আদর্শ কোষযুক্ত জীবের ক্ষেত্রে আমরা কোষীয় অঙ্গাণু দেখতে পাবো, কোষ পর্দা দেখতে পাবো। তারপরেও তোমার উদ্ভিদ হলে সেটা কোষ প্রাচীর দেখতে পাবো। এই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার যে পার্থক্যগুলো আদর্শ কোষযুক্ত জীবের সঙ্গে ভাইরাসের যে পার্থক্য মোর অর লেস সেম। সামান্য একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে বললে কিন্তু এটা হয়ে যাবে, একটু মাথায় বুদ্ধি খাটাতে হবে। সেই জন্য আমি আর ভাইরাসের সঙ্গে আদর্শ কোষযুক্ত জীবের পার্থক্যতে খুব একটা যাচ্ছি না। যেমন ডিএনএ অণু, আরএনএ অণু দিয়ে বলতে পারো। আদর্শ কোষযুক্ত জীবের ক্ষেত্রে ডিএনএ এবং আরএনএ দুটোই থাকবে, ভাইরাসের ডিএনএ কিংবা আরএনএ যে কোনো একটা থাকবে। আদর্শ কোষযুক্ত জীবের বিভাজন হবে, সেটা তোমার অ্যামাইটোসিস পদ্ধতিতে হতে পারে, মাইটোসিস পদ্ধতিতে হতে পারে, মিওসিস পদ্ধতিতে হতে পারে। এটা মাথায় রাখবে। অ্যামাইটোসিস কিন্তু আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষেও হতে পারে, যেমন ইস্ট কিন্তু আদর্শ কোষ, কিন্তু সেখানে অ্যামাইটোসিস দেখা যায়। অ্যামিবা কিন্তু আদর্শ কোষ, সেখানে অ্যামাইটোসিস দেখা যায়। অথচ ব্যাকটেরিয়া আদর্শ কোষ না, প্রোক্যারিওটিক কোষ, সেখানে কিন্তু অ্যামাইটোসিস দেখা যায়। অর্থাৎ অ্যামাইটোসিস শুধু যে প্রোক্যারিওটিক কোষে দেখা যাবে এটা সব ক্ষেত্রে ঠিক না, এটা একটু মাথায় রাখবে। তাহলে আজকে আমি 3টে জিনিস আলোচনা করলাম ভাইরাস থেকে। ভাইরাসের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ ভাইরাস। নেক্সট হচ্ছে ডিফারেন্সেস বিটুইন ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া। তারপরে আমি বললাম কি ডিফারেন্সেস বিটুইন ভাইরাস অ্যান্ড টিপিক্যাল ইউক্যারিওটিক সেল। টিপিক্যাল ইউক্যারিওটিক সেল, এটা একটু মাথায় রাখবে। তারপরে দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে, লাইটিক ভাইরাস এবং লাইসোজেনিক ভাইরাস। লাইটিক ভাইরাস, এটা কিন্তু লাইটিক ভাইরাসের একটা এক্সাম্পল। ব্যাকটেরিওফাজ লাইটিক ভাইরাস, এরা পোষক ব্যাকটেরিয়ার কোষের মধ্যে, পোষক কোষের মধ্যে এন্ট্রি নেবে, নিজের নিউক্লিয় বস্তুটাকে পাঠিয়ে দেবে। সেই নিউক্লিয় বস্তু পোষক কোষের যাবতীয় বিপাকীয় ক্ষমতাগুলোকে নিজের কন্ট্রোলে নিয়ে আসবে, নিয়ে নতুন নতুন ফাজ ভাইরাস তৈরি করবে, করে সেই পোষক কোষটাকে বিদীর্ণ করে দেবে বা ধ্বংস করে দেবে, দিয়ে অপত্য ফাজ ভাইরাস তৈরি করে বাইরে বেরিয়ে আসবে। এটাকে বলা হচ্ছে লাইটিক ভাইরাস। লাইসিস মানে বিতরণ, সেখান থেকে লাইটিক কথাটা এসছে। যেমন ব্যাকটেরিওফাজ ভাইরাস আর লাইসোজেনিক ভাইরাস। লাইসোজেনিক ভাইরাস হচ্ছে তোমার ল্যামডা ফাজ ভাইরাস এদের উদাহরণ। ল্যামডা ফাজ ভাইরাস হচ্ছে লাইসোজেনিক ভাইরাসের এক্সাম্পল। এরা কিন্তু পোষক কোষের মধ্যে গিয়ে পোষক কোষের নিউক্লিয় বস্তুটাকে এরা সঙ্গে যুক্ত হয়
নিয়ে পোষক কোষে নিউক্লিয় বস্তুর সঙ্গে যুক্ত এরা প্রোফাজ সৃষ্টি করে। কিন্তু ব্যাকটেরিয়ার কোষের মধ্যে কিন্তু অপত্য ফাজ ভাইরাস গঠন করে না, লাইসোজেনিক। ল্যামডা ফাজ ভাইরাস হচ্ছে লাইসোজেনিক ভাইরাসের আইডিয়াল উদাহরণ। আর টি2 ফাজ, টি4 ফাজ এগুলো হচ্ছে ফাজ ভাইরাস, লাইটিক ভাইরাসের আইডিয়াল উদাহরণ। টি2 ফাজ, টি2 ফাজ, টি2 ফাজ, টি2 ফাজ, টি4 ফাজ এগুলো কিন্তু ফাজ ভাইরাস মানে লাইটিক ভাইরাসের আইডিয়াল উদাহরণ। ল্যামডা ফাজ, ল্যামডা ফাজ কিন্তু লাইসোজেনিক ভাইরাসের, লাইসোজেনিক ভাইরাসের আইডিয়াল উদাহরণ। তা এই লাইটিক এবং লাইসোজেনিক ভাইরাস কাকে বলে এবং তাদের একটু পার্থক্য একটু সামান্য করে রেখে দেবে। যেমন লাইটিক ভাইরাস গুলো পোষক কোষকে বিদীর্ণ করে দেয় অর্থাৎ ধ্বংস করে দেয়, কিন্তু লাইসোজেনিক ভাইরাসগুলো পোষক কোষগুলোকে বা পোষক জীবগুলোকে কিন্তু ধ্বংস করতে পারে না। আচ্ছা, আর লাইটিক ভাইরাসের যে নিউক্লিয় বস্তু ডিএনএ, সেই লাইটিক ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে সরাসরি যুক্ত হয় না, এবং না যুক্ত হয় না বলে কোনো প্রোফাজ গঠন করতে পারে না। কিন্তু লাইসোজেনিক ভাইরাসের ক্ষেত্রে ফাজ ভাইরাসের ডিএনএ পোষক কোষের সঙ্গে, পোষক কোষের ডিএনএর সাথে, বিশেষ করে ব্যাকটেরিয়া এখানে পোষক হয়, সঙ্গে যুক্ত হয়ে প্রোফাজ সৃষ্টি করতে পারে। আর আরো একটা পয়েন্ট হতে পারে যে ব্যাকটেরিওফাজ কোষের মধ্যে প্রবেশ করে অপত্য ফাজ ভাইরাস গঠন করতে পারে, কিন্তু লাইসোজেনিক ভাইরাস এরা অপত্য ফাজ গঠন করতে পারে না। উদাহরণ হিসাবে টি2 এবং টি4 ফাজ হলো লাইটিক ভাইরাসের উদাহরণ, লাইসোজেনিক ভাইরাসের উদাহরণ হলো ল্যামডা ফাজ। এরকম বেশ কিছু পার্থক্য তোমরা করে রেখে দেবে। তাহলে লাইটিক ভাইরাস ব্যাপারটা কি এবং লাইসোজেনিক ভাইরাস ব্যাপারটা কি সেটা একটু মাথায় রেখে তাদের পার্থক্যটা একটু করবে। এরপরে আমি আগের দিনই আলোচনা করেছিলাম ভাইরয়েড কাকে বলে, ভাইরয়েডের বৈশিষ্ট্য পড়তে হবে, ভাইরয়েডের কিছু এক্সাম্পল পড়তে হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে এর আগের দিনও আমি বলেছিলাম যে 2013-তে নিউ সিলেবাস এসছে, 15-তে একটা ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়েছে। এই 15, 16, 17, 18, 19, 20 আমার যতটুকু মনে হচ্ছে 6টা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিউ সিলেবাসে হয়েছে, এবং তেমনি 11 থেকে 12-এ ওঠার জন্য পরীক্ষা হয়েছে 14, 15, 16, 17, 18, 19, 20 অর্থাৎ 7টা। 11-এ 7টা পরীক্ষা হয়েছে আর উচ্চ মাধ্যমিকে 6টা হয়েছে। তা তোমরা সেখানে যদি ঘেটে দেখো প্রশ্নগুলো, সেখানে দেখবে ভাইরয়েডের থেকে খুব বিস্তারিত কোনো প্রশ্ন আসছে না, খুব সামান্য 1 নম্বর বা 2 নম্বরের একটা প্রশ্ন আসে ভাইরয়েড কাকে বলে। অনেক সময় এমসিকিউতে একটা প্রশ্ন আসে ভাইরয়েডের নিউক্লিয় বস্তুর প্রকৃতিটা কেমন, অথবা ভাইরয়েডের যে নিউক্লিক অ্যাসিড থাকে বা নিউক্লিয় বস্তু থাকে আরএনএ, সেটা একতন্ত্রী হয় না দ্বিতন্ত্রী হয়, এমন একটা বৈশিষ্ট্য, এরকম একটা প্রশ্ন হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ভাইরয়েডের 2টো বৈশিষ্ট্য লেখো, অথবা ভাইরয়েডের 1টা বা 2টো এক্সাম্পল দাও। আমি এই জিনিসগুলো আসতে দেখেছি। আসলে আমাদের সিলেবাসে বলেছে ভাইরাস এবং ভাইরয়েড পড়তে হবে অতি সংক্ষিপ্ত ভাবে, ইন ব্রিফ অর্থাৎ সংক্ষিপ্ত আকারে পড়তে হবে, কিন্তু কতটুকু পড়তে হবে সেইটা কিন্তু আমাদের বলে দেয়নি। তাহলে প্রশ্নটি হলো, বইতে স্যার 10 পাতা লেখা আছে, 15 পাতা লেখা আছে, আমরা কতটুকু পড়ব? আমরা যারা মাস্টারমশাই, আমরা যারা টিচার, আমরা যারা পড়াই, আমাদের পড়তে পড়তে একটা আইডিয়া হয়ে যায় কোন ক্লাসে কতটুকু পড়তে হয়, সেই বিষয়ে আমরা একটা আইডিয়া স্টুডেন্টদের সামনে তুলে ধরি। আমার মনে হয় সেগুলোই তোমাদের ফলো করা উচিত। কেননা হচ্ছে সিলেবাসটা এমন ভাবে তৈরি করেছে, কোনো কোনো ক্ষেত্রে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে সেটা পরিষ্কার ভাবে বলা নেই। আমরা আমাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ঘাটাঘাটি করে একটা আইডিয়া তোমাদের দিয়ে দিই। তাতে আমার মনে হয় যে কোনো অসুবিধা আজ অব্দি হয়নি এবং আগামী দিনও হবে না। চলে আসি ভাইরয়েড কাকে বলে। এর আগের দিন আমি বলেছিলাম
ভাইরয়েড, রাশিয়ার বিজ্ঞানী ডাইনার 1971 সালে ওই পোটাটো গাছের থেকে এক বিশেষ ধরনের ভাইরয়েড এদের উপস্থিতি উনি শনাক্ত করতে পেরেছিলেন। সেটাকে বলে পোটাটো স্পিন্ডিল টিউবার ভাইরয়েড। ভাইরয়েড মানে ক্যাপসিডবিহীন ভাইরাস কণাকে বলা হয় ভাইরয়েড। সেখানে ক্যাপসিড আবরণ, এই যে প্রোটিনের আবরণ ক্যাপসিড, এটা থাকবে না। তা এই ভাইরয়েড অ্যাকচুয়ালি কিন্তু প্রথম নামটা দিয়েছিলেন বিজ্ঞানী ডিএনআর, এবং ইনি কিন্তু ওই আলু গাছে এদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করেছিলেন। পিএসটিভি বলা হয় কে, আগের দিন আমি বলেছিলাম পিএসটিভি, পোটাটো স্পিন্ডিল টিউবার ভাইরাস, পোটাটো স্পিন্ডিল টিউবার ভাইরাস, পিএসটিভি, পোটাটো স্পিন্ডিল টিউবার ভাইরাস। আগের দিন আমি এটা বলেছি পিএসটিভি, পোটাটো স্পিন্ডিল টিউবার ভাইরয়েড। ভাইরয়েড ভাইরাস না, ভাইরয়েড, এটা একটু মাথায় রাখবে। কে নাম দিয়েছিল এবং কে প্রথম শনাক্ত করেছিল? বিজ্ঞানী টিও ডিএনআর। ইনি কিন্তু আমেরিকান একজন নামকরা বিজ্ঞানী। নেক্সট চলে যাব ভাইরয়েডের ডেফিনেশন। আগের দিন আমি বলেছিলাম, আরেকটু ব্যাখ্যা করে দিচ্ছি। অতি ক্ষুদ্র চক্রাকার একতন্ত্রী ডিএনএ অণু যা ক্ষুদ্রতম রোগ সৃষ্টিকারী কণিকা রূপে ক্রিয়াশীল হয়, তাদেরকে আমরা ভাইরয়েড বলে থাকি। অতি ক্ষুদ্র চক্রাকার একতন্ত্রী আরএনএ যুক্ত যা ক্ষুদ্রতম রোগ সৃষ্টিকারী কণিকা রূপে ক্রিয়াশীল হয়, তাদেরকে ভাইরয়েড বলা হয়। হ্যাঁ, ভাইরয়েডে কিন্তু যে নিউক্লিয় বস্তু থাকবে সেটা আরএনএ হবে এবং একতন্ত্রী হবে। এদের বাইরে ক্যাপসিড বা প্রোটিনের আবরণটা থাকবে না, যেটা আমি এই ছবিতে দেখি যে ক্যাপসিড বা প্রোটিনের আবরণ থাকবে না। এই ভাইরয়েডের 3টে থেকে 5টা বৈশিষ্ট্য তোমরা একটু মাথায় রেখে দেবে। ভাইরয়েডের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এদের প্রোটিন আবরণ বা থাকবে না, বা ক্যাপসিড থাকবে না, এটা একটু মাথায় রাখবে। ভাইরয়েডগুলি ভাইরাসের মতো রোগ সংক্রমণে সক্ষম, অথচ এদের প্রোটিন আবরণ বা ক্যাপসিড থাকে না, এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। 2 নাম্বার, এদের যে মানে প্রজননশীল অণুটি থাকবে সেটা হচ্ছে একতন্ত্রী ক্ষুদ্র প্রকৃতির আরএনএ। ভাইরয়েডের প্রজননশীল অণুটি একটা ক্ষুদ্র একতন্ত্রী আরএনএ অণু। এটা একটু মাথায় রাখবে। ভাইরাসের যে ভাইরয়েডের, বারবার ভাইরাস আর ভাইরয়েড একটু গুলিয়েছে, ভাইরয়েডের হবে। ভাইরয়েডের আরএনএটি চক্রাকার হয়, আরএনএটা চক্রাকার হয়। ভাইরয়েডের আরএনএটা, আরএনএ অণু এরকম চক্রাকার টাইপের হয়ে থাকে, এরকম চক্রাকার টাইপের হয়ে থাকে, চক্রাকার টাইপের হয়ে থাকে। এদের আরএনএ অণুটা সার্কুলার হয়ে থাকে এবং একতন্ত্রী, আরএনএ অণুটা চক্রাকার হয়ে থাকে, মানে সার্কুলার হয়ে থাকে। তারপরে আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এদের যে এরা ট্রান্সলেশন, ভাইরয়েড আরএনএ ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিত করতে পারে। প্রায় 70 থেকে 80টা মতো অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিত করতে পারে। ভাইরয়েডের আরএনএ ট্রান্সলেশন মানে হচ্ছে এমআরএনএ অণু থেকে প্রোটিন সংশ্লেষ পদ্ধতিকে ট্রান্সলেশন বলা হয়। এমআরএনএ অণু থেকে প্রোটিন তৈরি হওয়ার পদ্ধতিকে ট্রান্সলেশন বলা হয়। ক্লাস 12-এ ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, ডিএনএ রেপ্লিকেশন, এই অংশগুলো তোমাদের পড়তে হবে। ল্যাক অপেরন, এই কথাগুলো পড়তে হবে। এই তাছাড়া ভাইরয়েডের যে আরএনএ অণু 2টো পৃথক পদ্ধতিতে প্রতিলিপি গঠন করে সংখ্যা বৃদ্ধি করতে পারে। হ্যাঁ, অর্থাৎ এদের যে আরএনএ অণুগুলো থাকবে এরা আরএনএ নির্দেশিত প্রতিলিপিকরণ করতে পারে আর ডিএনএ নির্দেশিত প্রতিলিপিকরণ করতে পারে। অর্থাৎ এদের যে আরএনএ অণু রয়েছে সেই আরএনএ অণুর কিন্তু রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ হতে পারে। সেটা আরএনএ নির্দেশিত ভাবে ভাইরয়েডের প্রতিলিপি গঠন হতে পারে, অথবা ডিএনএ নির্দেশিত প্রতিলিপিকরণ হতে পারে। দুভাবে এদের আরএনএ এর প্রতিলিপিকরণ হতে পারে। এটা আরএনএ অণু দিয়ে নির্দেশিত হবে, আবার ডিএনএ অণু দিয়ে নির্দেশিত হবে। এই ভাইরাসের ভাইরয়েড, তার কতগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এটা একটু মাথায় রাখবে। এরপরে এই যে ভাইরয়েড,
এই ভাইরয়েডের কয়েকটা উদাহরণ আমি এর আগে ক্লাসেও বলেছিলাম। পোটাটো স্পিন্ডিল টিউবার ভাইরয়েড, PSTV। তারপরে হচ্ছে আগের দিন বলেছিলাম HSV হপ গাছের স্ট্যান্ড ভাইরয়েড, HSV হপ গাছের স্ট্যান্ড ভাইরয়েড। HLV একটা হতে পারে, HLV হপ গাছের ল্যাটেন্ট ভাইরয়েড, HLV হপ গাছের ল্যাটেন্ট ভাইরয়েড। এছাড়াও আরো হতে পারে নারকেলের ক্যাডাং ভাইরয়েড, CCV, নারকেলের ক্যাডাং ভাইরয়েড। এটাও কিন্তু এক্সাম্পল হতে পারে। কয়েকটা ভাইরয়েডের একটু এক্সাম্পল মনে রেখে দেবে, ভাইরয়েডের ডেফিনেশনটা মনে রেখে দেবে, ভাইরয়েড নামটা কে দিয়েছিলেন মাথায় রেখে দেবে, ভাইরয়েডের যে প্রতিলিপি RNA এর যে প্রতিলিপিকরণের তার দুটো ভাগ আছে, সেই দুটো ভাগ একটু মাথায় রেখে দেবে। এছাড়া ভাইরয়েডের গুরুত্ব একটু পড়বে। ভাইরয়েড গুলো রোগ সৃষ্টি করে, অ্যাকচুয়ালি তেমন কোনো ভালো গুরুত্ব এদের নেই। ভাইরাসের কিন্তু উপকারী ভূমিকাও রয়েছে, অপকারী ভূমিকাও রয়েছে। যেমন ব্যাকটেরিওফাজ ভাইরাস তোমাদেরকে পড়িয়ে এলাম, তার উপকারী ভূমিকা আছে, কিন্তু ভাইরয়েডের কিন্তু অ্যাকচুয়ালি সেইভাবে কোনো উপকারী ভূমিকা নেই। উদ্ভিদের নেক্রোসিস রোগ তৈরি করতে পারে, ক্লোরোসিস রোগ তৈরি করতে পারে, পাতার কুঞ্চন ঘটাতে পারে। এরা উদ্ভিদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে রোগ তৈরি করে। ভাইরয়েড আনুমানিক 20টি উদ্ভিদ রোগ সৃষ্টি করে এবং উদ্ভিদের দেহে এদের রোগটার প্রকোপ সব থেকে বেশি, যেহেতু উদ্ভিদ ভাইরাসগুলো RNA প্রকৃতির হয়ে থাকে বেশিরভাগটাই। কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস বলে একটা ভাইরাস আছে, সেটা DNA যুক্ত হয়। কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস একমাত্র কিন্তু DNA যুক্ত হয়ে থাকে উদ্ভিদ ভাইরাসের মধ্যে, বাকিগুলো RNA যুক্ত হয়ে থাকে। অনেক সময় একটা প্রশ্ন দেয়, DNA যুক্ত ভাইরাসের নাম লেখো যারা উদ্ভিদ। কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, CAMV। এই ভাইরয়েডের অ্যাকচুয়ালি কিন্তু গুরুত্ব বা তাৎপর্য মানে হচ্ছে এরা উদ্ভিদের নানা রকমের রোগ তৈরি করতে পারে। পাতার কুঞ্চন ঘটাবে, উদ্ভিদের গ্রোথ ইনহিবিট করে দেবে। তারপরে হচ্ছে নেক্রোসিস বলে এক ধরনের রোগ তৈরি করতে পারবে, ক্লোরোসিস বলে রোগ তৈরি করতে পারবে, নানা রকমের উদ্ভিদের রোগ তৈরি করে। সবশেষে ভাইরাস এবং ভাইরয়েডের পার্থক্য পড়াবো। ভাইরাস এবং ভাইরয়েডের পার্থক্য, এটা দিয়ে আজকে শেষ করব। ভাইরাস এবং ভাইরয়েড। ভাইরাস এবং ভাইরয়েডের মধ্যে দেখো, ভাইরাসে প্রোটিন আবরণ বা ক্যাপসিড থাকবে, যেটা আমি এখানে ছবিতে দেখিয়েছি। দেখো প্রোটিন আবরণ, ব্যাকটেরিওফাজ ভাইরাসেও প্রোটিন আবরণ আছে, এখানেও প্রোটিন আবরণ আছে। এটা প্রোটিন আবরণ ক্যাপসিড, প্রোটিন আবরণ ক্যাপসিড, এটা প্রোটিন আবরণ ক্যাপসিড, এটাও প্রোটিন আবরণ ক্যাপসিড। কিন্তু ভাইরয়েডে ক্যাপসিড থাকবে না, অর্থাৎ প্রোটিন আবরণ থাকবে না। জিনগত পদার্থ হিসেবে ভাইরাসে DNA অথবা RNA থাকবে। জিনগত পদার্থ হিসেবে ভাইরাসে DNA থাকতে পারে অথবা RNA থাকতে পারে। DNA ভাইরাসের ক্ষেত্রে DNA থাকতে পারে আর RNA থাকতে পারে, RNA। কিন্তু ভাইরয়েডের ক্ষেত্রে কিন্তু RNA থাকে। নিউক্লিক অ্যাসিড হিসাবে কিন্তু ভাইরয়েডে RNA অণু থাকে। নেক্সট হচ্ছে মানে জিনগত বস্তু বা নিউক্লিক অ্যাসিডের আণবিক ওজন কিন্তু ভাইরাসের ক্ষেত্রে খুব বেশি হয়। নিউক্লিক অ্যাসিড ভাইরাসে যে DNA থাকবে অথবা RNA অণু থাকবে, তাদের কিন্তু আণবিক ওজন কম্পারেটিভলি বেশি হয়। আর ভাইরয়েডের ক্ষেত্রে যে নিউক্লিক অ্যাসিড থাকবে, নর্মালি সেটা তো RNA অণু থাকে, তাদের কিন্তু আণবিক ওজন তুলনামূলকভাবে কম হয়। এটা একটু মাথায় রাখবে। আরেকটা পার্থক্য বলা যেতে পারে, পোষক কোষের যে কোনো অঞ্চলেই কিন্তু ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে।
পোষক কোষের যে কোনো অঞ্চলেই কিন্তু ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে, কিন্তু ভাইরয়েড প্রধানত পোষক কোষের নিউক্লিয়াসে অবস্থান করবে। পোষক কোষের নিউক্লিয়াসে অবস্থান করবে। এরকম ভাইরাস এবং ভাইরয়েডের কিন্তু কিছু পার্থক্য তোমাদের মাথায় রেখে দিতে হবে। তাহলে এই যে দুটো ক্লাস পর পর করে এলাম, এর আগের দিন একটা করেছি, আজকে একটা করেছি, সেখানে বোর্ডে যে অংশগুলো লেখা রয়েছে ভাইরাস এবং ভাইরয়েড, এই ভাইরাস এবং ভাইরয়েড এদের যে অংশগুলো আমি আলাপ আলোচনা করে দিলাম, আমার ধারণা সেগুলো পড়লেই তোমাদের চলবে। আমার আলোচ্য অংশ থেকে তোমরা শুনে নিয়ে প্রশ্নগুলো খাতাতে লিখে নেবে, লিখে নিয়ে আমার এই যে ইউটিউব ভিডিওতে আপলোড করা অংশগুলো শুনবে এবং একটু দেখবে, সেই সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো খাতাতে লিখে নিয়ে বইটাতে দাগিয়ে নিয়ে পড়তে থাকবে। আমার ধারণা ভাইরাস এবং ভাইরয়েডের যদি কোনো প্রশ্ন আসে এর মধ্যে থেকেই আসবে এবং তোমাদের কমন পেতে কোনো অসুবিধা হয় না। পরবর্তীকালে যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো রয়েছে সেখানেও তোমাদের সুবিধা হবে বলে আশা করছি। তাহলে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুস্থ স্বাভাবিক থাকবে।